ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলে। এর পরের পার্টটা যেটা হচ্ছে যে চ্যাপ্টার 2 এর, যেটা চ্যাপ্টার 2 ছিল সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা, তার যে সেকেন্ড পার্ট সেখান থেকে আজ শুরু করছি। তো এটা শুরু হচ্ছে রাজা রামমোহন রায় থেকে। তো পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের এক উল্লেখযোগ্য ভূমিকা ছিল। তো রাজা রামমোহন রায়ের জন্ম 1772 সাল, কারোর মতে 1774, আর এনার মৃত্যু হয় 1833 খ্রিস্টাব্দে। তো রাজা রামমোহন রায়কে বলা হতো ভারতীয় নবজাগরণের অগ্রদূত। তাকে ভারতের প্রথম আধুনিক মানুষ রূপেও আখ্যায়িত করা হয়। আরবি, ফার্সি ও সংস্কৃত ভাষায় তার অগাধ পাণ্ডিত্য ছিল, তবু তা সত্ত্বেও তিনি পাশ্চাত্য শিক্ষার একজন উৎসাহী সমর্থকও ছিলেন। তার মতে তিনি মনে করতেন আধুনিক পাশ্চাত্য শিক্ষার ওপর ভিত্তি করেই আধুনিক ভারত গড়ে উঠবে। তো 1816 খ্রিস্টাব্দে তিনি প্রথম কলকাতার হেদুয়ার কাছে সুরিপাড়ায় নিজের টাকা খরচ করে একটি ইংলিশ স্কুল প্রতিষ্ঠিত করেছিলেন। পরে 1822 সালে এটার নাম হয় অ্যাংলো হিন্দু স্কুল। তার আরও পরে এটার নাম দেওয়া হয় ইন্ডিয়ান একাডেমি। তো 1817 খ্রিস্টাব্দে 20 জানুয়ারি ডেভিড হেয়ার, রাধাকান্ত দেব, বৈদ্যনাথ মুখোপাধ্যায় এবং সুপ্রিম কোর্টের তখনকার প্রধান বিচারপতি যিনি ছিলেন স্যার এডওয়ার্ড হাইড ইস্ট, এনাদের উদ্যোগে হিন্দু কলেজ স্থাপিত হয়। পরবর্তীকালে এই হিন্দু কলেজেরই নাম হয়েছিল প্রেসিডেন্সি কলেজ। একটা কথা কথিত আছে যে এই কলেজ প্রতিষ্ঠার ব্যাপারে রাজা রামমোহন রায় তাদের যথেষ্ট সহায়তাও করেন, যদিও ডক্টর রমেশচন্দ্র মজুমদার এই ব্যাপারে তিনি অন্য মত পোষণ করেছিলেন। 1813 খ্রিস্টাব্দে সনদ আইন পাশ হয় এবং কোম্পানি আগামী 20 বছরের জন্য ভারতে শাসনাধিকার পায়। তো 1813 খ্রিস্টাব্দে সনদ আইন পাশ হয় এবং কোম্পানি আগামী 20 বছরের জন্য ভারতে শাসনাধিকার পায়। এই আইনের একটা ধারায় বলা হয়েছিল যে ভারতীয় জনশিক্ষার জন্য কোম্পানিকে প্রত্যেক বছর অন্তত 1 লক্ষ টাকা ব্যয় করতে হবে। তো এই উদ্দেশ্যে 1823 খ্রিস্টাব্দে স্থাপিত হলো জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন, বা এটাকে জনশিক্ষা কমিটিও বলা হয়। এই কমিটির সদস্যরা কলকাতায় একটি সংস্কৃত কলেজ প্রতিষ্ঠার জন্য রায় দেন। কমিটি যারা সদস্যরা ছিল তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে রামমোহন রায় তদন্তাধীন গভর্নর জেনারেল লর্ড আমহার্স্টকে একটি চিঠি লিখেছিলেন। সেটা ছিল 11ই ডিসেম্বর 1823 খ্রিস্টাব্দে। তো এই পত্রে তিনি সংস্কৃত শিক্ষার অসারতা প্রমাণ করে ভারতে আধুনিক বৈজ্ঞানিক ও ইংরেজি শিক্ষা প্রবর্তনের দাবি জানিয়েছিলেন। রামমোহন রায়ের এই পত্রটি ভারতীয় নবজাগরণের ইতিহাসে একটি মূল্যবান দলিল। ভারতীয় শিক্ষার ক্ষেত্রে রাজা রামমোহন রায় খ্রিস্টান মিশনারিদেরও আহ্বান জানিয়েছিলেন। 1830 খ্রিস্টাব্দে স্কটিশ মিশনারি আলেকজান্ডার ডাফ কলকাতায় আসেন। তিনি কলকাতায় জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠিত করতে উদ্যোগী হন এবং রামমোহন রায় তাকে সহায়তা করেছিলেন। ইংরেজ ঐতিহাসিক স্ফিয়ার তার আধুনিক ভারতের ইংরেজ ঐতিহাসিক স্ফিয়ার রাজা রামমোহন রায়কে আধুনিক ভারতের স্রষ্টা বলে অভিহিত করেছিলেন। তো এটা গেল রাজা রামমোহন রায়ের পাঠ। এরপরে আসে রাধাকান্ত দেব। তো রাধাকান্ত দেবের জন্ম হচ্ছে 1783 খ্রিস্টাব্দে, তার মৃত্যু 1867 খ্রিস্টাব্দে। তো রাধাকান্ত দেবের সম্বন্ধে কী আমাদের পড়তে হবে, যেমন প্রথমে আসছে কি সংস্কৃত ফার্সি ভাষায় তার অসাধারণ পাণ্ডিত্য ছিল রাধাকান্ত দেবের, এবং তিনি একজন রক্ষণশীল হিন্দু সমাজের নেতা হিসাবে পরিচিতি লাভ করেছিলেন। তাছাড়াও পাশ্চাত্য শিক্ষা, নারী শিক্ষা, চিকিৎসাবিদ্যা শিক্ষারও পক্ষপাতী ছিলেন রাধাকান্ত দেব। তার পিতা ছিলেন গোপীমোহন দেব। তো গোপীমোহন দেব হিন্দু কলেজের পরিচালনা সমিতির সঙ্গে যুক্ত ছিলেন। পিতার পরে 1818 খ্রিস্টাব্দ থেকে শুরু করে 32 বছর পর্যন্ত তিনি এই প্রতিষ্ঠানে কাজকর্ম পরিচালনা করেন। কলেজের নিয়মাবলী রচনায় তার ভূমিকা ছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ। তিনি ধর্মনিরপেক্ষ শিক্ষায় বিশ্বাসী ছিলেন এবং তিনি মনে করতেন যে শিক্ষকদের প্রধান কাজই ছিল ছাত্রদের পঠন পাঠন ও তাদের মধ্যে নৈতিকতা জাগ্রত করা, যেটি তিনি খুব ভালোভাবে করেছিলেন। দেশীয় ছাত্রদের জন্য স্কুল পাঠ্য বই রচনার উদ্দেশ্যে তিনি 1817 খ্রিস্টাব্দে 4 জুলাই, তারিখটা মনে রাখবি, 1817 খ্রিস্টাব্দে 4 জুলাই স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন এবং এই স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হলে রাধাকান্ত দেব তাতে সাহায্যের হাত বাড়িয়ে দেন। স্কুল বুক সোসাইটির উদ্যোগে স্কুল সোসাইটিও প্রতিষ্ঠিত হয়, সেটি হচ্ছে 1 সেপ্টেম্বর 1818 খ্রিস্টাব্দে। এটির উদ্দেশ্য ছিল কলকাতার বিভিন্ন অঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠা করা।
এই সংগঠনের কিছু অবৈতনিক ভারতীয় সম্পাদক রাধাকান্ত দেব ছিলেন এবং ইউরোপীয় সম্পাদক ডেভিড হেয়ারের উদ্যোগে কলকাতায় বেশ কিছু বিদ্যালয়ও প্রতিষ্ঠিত হয়। তিনি ভারতীয় ছাত্রদের মধ্যে বিজ্ঞান শিক্ষার পক্ষপাতী ছিলেন। কলকাতা মেডিকেল কলেজে শবব্যবচ্ছেদকে কেন্দ্র করে হিন্দু সমাজ যখন প্রবলভাবে আলোড়িত, তখন রক্ষণশীল হিন্দু সমাজের নেতা রাধাকান্ত দেব শবব্যবচ্ছেদকে সমর্থন করেন। উচ্চতর চিকিৎসা বিজ্ঞান ও শবব্যবচ্ছেদ শিক্ষার উদ্দেশ্যে ভারতীয় ছাত্রদেরকে ইংল্যান্ডে পাঠাবার জন্য তিনি একটি তহবিলও গঠন করেন এবং এই উদ্যোগকে তিনি সমর্থন জানান। তিনি ভারতীয় কৃষি ও উদ্যান পালন সংস্থার সঙ্গে একনিষ্ঠভাবে যুক্ত ছিলেন এবং কিছুদিন এই সংস্থার সহ-সভাপতিরও দায়িত্ব তিনি পালন করেন। এটা ছাড়াও তিনি নারী শিক্ষার সদর্থক ছিলেন এবং তিনি মনে করতেন যে নারী শিক্ষা ব্যতীত সমাজে কোনো উন্নয়ন সম্ভব নয়। স্কুল সোসাইটি বা ভারতীয় সম্পাদক হিসাবে তিনি এই বিষয়ে যথেষ্ট সক্রিয় ছিলেন। 1822 খ্রিস্টাব্দে গৌরমোহন বিদ্যালঙ্কার তিনি স্ত্রী শিক্ষা বিধায়ক নামে একটি পুস্তিকা প্রকাশ করার উদ্যোগ নিলে রাধাকান্ত দেব তাকে সাহায্য করেন। 1849 সালে ড্রিঙ্কওয়াটার বেথুন যখন ক্যালকাটা ফিমেল স্কুল প্রতিষ্ঠায় উদ্যোগী হন, তখন রাধাকান্ত দেব এই শর্তে তাকে সাহায্য করতে সম্মত হন যে এখানে ছাত্রীদের মধ্যে খ্রিস্ট ধর্ম প্রচার করা হবে না। তোমরা জানো যে এই ড্রিঙ্কওয়াটার বেথুনই স্কুলটি তৈরি করেছিলেন, বর্তমানে সেই স্কুলটার নাম হচ্ছে বেথুন স্কুল। তো এরপরে 1853 খ্রিস্টাব্দে হিন্দু মেট্রোপলিটন কলেজ প্রতিষ্ঠিত হয়। তখন তিনি এর পরিচালনা সমিতির সভাপতি হিসেবে নিযুক্ত হন। বস্তুতপক্ষে এটি ছিল ভারতের প্রথম জাতীয় কলেজ। এরপরে আসছে ডেভিড হেয়ারের উদ্যোগ। তো ডেভিড হেয়ারের জন্ম 1775 খ্রিস্টাব্দে, মৃত্যু 1842 খ্রিস্টাব্দে। তো বাংলায় ইংরেজি শিক্ষা বিস্তারের ইতিহাসে স্কটল্যান্ডের ঘড়ি নির্মাতা ডেভিড হেয়ার একটি স্মরণীয় নাম হিসাবে এখনও রয়ে গেছেন। তো ডেভিড হেয়ার ছিলেন স্কটল্যান্ডের ঘড়ি নির্মাতা। 1800 খ্রিস্টাব্দে তিনি কলকাতায় আসেন, এসে ঘড়ির ব্যবসা শুরু করেন। কিছুদিনের মধ্যেই তিনি এই ব্যবসায় যথেষ্ট সুনামও অর্জন করেন। 1816 খ্রিস্টাব্দে তিনি এদেশে ইংরেজি শিক্ষা বিস্তারের জন্য ভালোভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েন। এরপর 1817 খ্রিস্টাব্দে 20 জানুয়ারি কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। তার অন্যতম উদ্যোক্তা ছিলেন এই ডেভিড হেয়ার। তিনি এর পরিচালক সভারও অন্যতম সদস্যও ছিলেন। হেয়ারের চিন্তাধারার বৈশিষ্ট্য ছিল যুক্তিবাদ, স্বাধীন চিন্তা ও ধর্মনিরপেক্ষতা। এগুলো একটু মনে রাখবে, এমসিকিউ কোয়েশ্চেনও আসতে পারে, ব্রড কোয়েশ্চেনও তোমাদের লিখতে হতে পারে। তো ডেভিড হেয়ার নিজে খ্রিস্ট ধর্মাবলম্বী ছিলেন। তা সত্ত্বেও তিনি শিক্ষার মধ্যে দিয়ে খ্রিস্ট ধর্ম প্রচারের তিনি ঘোরতর বিরোধীও ছিলেন। মানে তিনি খ্রিস্ট ধর্মাবলম্বী হয়েও শিক্ষার মধ্যে দিয়ে খ্রিস্ট ধর্ম প্রচারকে তিনি হতে দেননি বা খ্রিস্ট ধর্ম প্রচারে ঘোরতর বিরোধী ছিলেন। তার মেন লক্ষ্য ছিল প্রকৃত মানুষ তৈরি করা। হিন্দু কলেজের তরুণ অধ্যাপক তখন ছিলেন ডিওজিওর বিরুদ্ধে ছাত্রদের বিপথে চালিত করার অভিযোগ এনে তিনি তাকে কলেজ থেকে বিতাড়িত করার প্রস্তাব দেন। তখন এই প্রস্তাব উঠলে একমাত্র ডেভিড হেয়ারই প্রতিবাদ জানান, কারণ তার মতে ডিরোজিও ছিলেন একজন অতি সুযোগ্য শিক্ষক। এই সময় কিছু বিদ্যালয় প্রতিষ্ঠিত হলে এইগুলোতে পাঠ্য বইয়ের কিছু খামতি ছিল। এই কারণে ডেভিড হেয়ারের উদ্যোগে 1817 খ্রিস্টাব্দে স্কুল বুক সোসাইটি তৈরি হয়। এই 1817 থেকে 1842 খ্রিস্টাব্দ পর্যন্ত, মৃত্যুর আগে মানে 1817 থেকে 1842 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রতি বছর তিনি এই প্রতিষ্ঠানে, স্কুল বুক সোসাইটি, এই প্রতিষ্ঠানে 100 টাকা করে চাঁদাও দিতেন এবং কলকাতা ও বাংলার বিভিন্ন অঞ্চলের নতুন স্কুল পরিচালনা করেন এবং সেগুলোর উন্নতির জন্য 1818 খ্রিস্টাব্দে তিনি স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন। এরপরে এর উদ্যোগে কলকাতা ও বাংলার বিভিন্ন অঞ্চলে বেশ কিছু বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। তারা নারী শিক্ষা বিস্তারে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে 1835 খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ব্যাপারেও ডেভিড হেয়ারের যথেষ্ট অবদান ছিল। তিনি 1837 থেকে 1842 খ্রিস্টাব্দ পর্যন্ত এই মেডিকেল কলেজের সম্পাদকও ছিলেন। চিকিৎসা বিজ্ঞানে শবব্যবচ্ছেদ একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল। তখন সমকালীন হিন্দু সমাজে এই ব্যাপারে যথেষ্ট কুসংস্কার ছিল। তো 1836 খ্রিস্টাব্দে মেডিকেল কলেজে প্রথম যে শবব্যবচ্ছেদ হয়, তার পেছনে ডেভিড হেয়ারের যথেষ্ট অবদান ছিল। তো এখানে ডেভিড হেয়ারের এতটাই ভূমিকা রয়েছে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে। তোমরা এই যেগুলো পড়লাম পড়বে। আমার চ্যানেলটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।